ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচন আগে হলে মাথাচাড়া দেবে আওয়ামী লীগ। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। কোন ডেভিল যেন পালাতে না পারে, কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সব দপ্তরের চেষ্টায় কমবে মবের সংস্কৃতি। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বললেন আইন উপদেষ্টা। অক্টোবরের মধ্যে গণহত্যার কয়েকটি মামলার রায়। সাগর রুনি হত্যা মামলার তদন্তে কিছুটা অগ্রগতি। অতীতে বাধাগ্রস্ত হয় উচ্চ পর্যায় থেকে। আওয়ামী লীগ জড়িত থাকার অভিযোগ। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। শহীদ মিনারে অবস্থান বিডিআর সদস্যদের। চাকরিতে পুনর্বহালের দাবি। কর্মসূচি চলবে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। দুর্নীতির সুযোগ করে দিয়েছিল পতিত সরকার। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের তাগিদ। এবং গাজাকে জাহান্নাম করার ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। ট্রাম্পকে শান্ত করতে ওয়াশিংটন যাচ্ছেন জর্ডানের বাদশা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টাফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটে উদ্বুদ্ধকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনতা সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। শিউলি রায় রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভোট সম্পর্কিত সচেতনতা বাড়ানো সহ একটি সুন্দর নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে। আমরা যতটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। যদিও সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত ইসি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। জাতিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
এদিকে কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইস্যু তোলা অশুভ শক্তির খেলার অংশ বলেও মনে করেন তিনি। সংস্কার করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা দ্রুত করে ফেলার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই 31 দফা। দেশের গণতান্ত্রিক কাঠামোতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলতে হবে বলে দাবি করেন তারা। যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই দলের নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না, আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আসবে। সরকারের প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে এখনো পতিত সরকারের দোসররা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখানে পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের সরকার। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চামড়া গোলাম, তাদের পারপাস কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদের সাবধান করলাম। মির্জা আব্বাস বলেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগে কোনো ভদ্রলোক থেকে থাকলে তারাও এক সময় দল থেকে বের হয়ে যায়। কোনো সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, মপতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। ৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫০ জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে
ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী সহ জড়িতদের আসামি করা হয়েছে। তেরো বছরেও সাগর রুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। দীর্ঘ এ সময়ে অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেওয়া হয়েছিল, তবে বর্তমানে তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে পতিত আওয়ামী লীগের কেউ কেউ জড়িত থাকতে পারে বলে জানায় সাগর রুনির পরিবার। হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউ এর সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের নৃশংসতার খবর নিয়ে। তারা খুন হন নিজ বাসায় রাজধানীর পশ্চিম রাজাবাজারে। সেই ঘটনার আজ 13 বছর, কিন্তু এত বছরেও উন্মোচন হয়নি হত্যার রহস্য। মঙ্গলবার আলোচিত এই হত্যাকাণ্ডের হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সরোয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত 13 বছরে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেয়া হয়নি। দীর্ঘ এ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগও করেন তিনি। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। এই হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্তে এগোতে দেয়নি এমন অভিযোগ নিহত রুনির ভাই নওশের রোমানের। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা আশাবাদী বলে জানান মেহেরুন নুনির একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘ। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলা থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। তখনই সব খোলাসা হবে বলে আশাবাদী আইনজীবী। এদিকে এই হত্যার বিচারের দাবিতে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। 2025 সালের মধ্যেই সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। সাংবাদিক দম্পতির সাগর সরোয়ার এবং মেহেরুন নুনির যে সন্তান মেঘকে সামনে পাওয়ার পরে আমি সেদিন আসলে আবেগে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তখন আমি বলেছিলাম যে এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার করুন, আর না হয় আমাদেরকে গুলি করে হত্যা করুন। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবিও জানান সাংবাদিকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ 8 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে ভুক্তভোগীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ 8 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
এতে অংশ নেন সারা দেশ থেকে আসা ভুক্তভোগীরা। এ সময় কারাবন্দী প্রিয় স্বজনের দীর্ঘ 17 বছরের মানবেতর জীবনের অবসানের আকুতি জানান তারা। ইলিয়াস নায়ক সিগন্যাল নজরুল ইসলাম সে এই ঘটনা 2 বছর চাকরি করছে, তাকে বাসায় কিন্তু সৈনিক হিসাবে সার্টিফিকেট দিছে, সে দোষী না, তারপরেও সে জেলখানায় ভুগতেছে। এখন যদি কোনো ব্যক্তি কোনো বিডিআর দোষী থাকে পূর্ণ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি দেয়া হোক, আমরা মাথা পেতে নেব। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও রাজসাক্ষী হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় বলি হয়েছেন বলে অভিযোগ স্বজনদের। কদিন আগে উনাকে পিলখানায় ডাকা হয়েছিল, ডাকার পরে উনি কিছুই জানে না, তো উনাকে বলছিল না সাক্ষী দেওয়ার জন্য, উনি দেয়নি বলে উনাকে ফাঁসি যায়। তো উনি একেবারে চোখের নিচে ঢুকেছিল। আমি বললাম ভাই তুমি বের হয়ে আসো, বলছে আমি তো কোনো দোষ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমাকে তো কিছুই হবে না, আমার কিছুই হবে না। লাইফ সাজা দিয়েছে, বুঝছেন, এই 16 বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। এটি কোনো বিদ্রোহ নয়, আওয়ামী সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, এমন দাবি সাবেক জওয়ানদের। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা জানান ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবেন তারা। মৃত্যুবরণ করার পরেও যদি তার সম্মান ফিরিয়ে পেতে হয়, আমরা 10 জন মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী এনআই নাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, বিডিআর সদস্যদের তাদের দাবি আদায়ে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ তোয়া। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি জানেন যে এখানে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল এবং নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। সকাল থেকে চলমানি আন্দোলনে তারা এই দাবি সহ আরও 6 দফা দাবি জানিয়েছে এবং এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে তারা তাদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের 6 দফা দাবির মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন বিডিআর সদস্যদের যাদেরকে হত্যা করেছে তাদের বিচার দাবি এবং শহর আরও 6টি দাবি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে। তারা কিন্তু আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে যদি দাবি পূরণ না হয় তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাবে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাথে একাত্মতা পোষণ করে সংহতি জানাচ্ছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। শহীদ মিনার প্রাঙ্গণে ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহিদ, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত তথ্য। এদিকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের বাদ পড়া সহকারী শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঘোষণা দেন তারা। দাবি আদায়ে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেয়া হয়। বলেন, তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগে প্রহসন যেন থামছেই না। এর আগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেন। দর্শক, শিক্ষকদের আন্দোলনের বিষয়ে জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে শিক্ষকরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। দুপুরে কিন্তু তারা সচিবালয়ে গিয়েছিলেন। এখানে যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা প্রথমে সচিবের সাথে কথা বলেন এবং পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেন। তবে 6 সদস্যর যেই দলটি গিয়েছিল তারা যেটি জানিয়েছে যে তাদের সাথে মন্ত্রণালয়ের সাথে যে আলোচনাটি হয়েছে সেটি খুব একটা ফলপ্রসূ নয়। তবে মন্ত্রণালয় থেকে তাদেরকে কিন্তু জানানো হয়েছে যে তাদের যেই দাবিটি সেটি কিন্তু মেনে নেওয়া হবে, কিন্তু তারা তাদেরকে আশ্বস্ত করার পরেও প্রতিনিধি দলটি 6 সদস্য তারা যখন আবারও শাহবাগে এসে তাদের সাথে কথা বলেন তারা কিন্তু সেটি মেনে নিতে রাজি হয়নি এবং পরবর্তীতে তারা
আরেকটি সংবাদ সম্মেলন করে শাহবাগ থেকে এবং তারা যেটি বলে যে আগামীকাল দুপুর 12টার মধ্যে তাদের যে দাবি সেটি মেনে নিতে হবে এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে তাদের চাকরি বাতিল করে তো সেটি কিন্তু স্থগিত করার জন্য তারা একটি আলটিমেটাম দিয়েছে। তো এই মুহূর্তে শাহবাগে রয়েছি আমরা, তারা কিন্তু অবস্থান করছেন এখনো। তারা যেটি বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটি মেনে নেওয়া না হবে তারা কিন্তু এই শাহবাগ থেকে যাবেন না এবং এখানে তাদের যে লাগাতার কর্মসূচি সেটি চালিয়ে যাবেন এবং আগামীকাল দুপুর 12টার পরে তারা যেটি বলছেন যে সেটি আরো কঠোর কর্মসূচি তারা দিতে পারে, এমনকি তারা শাহবাগ যে মোড় সেটি অবরোধ করতে পারে এমনটি কিন্তু তারা বলছেন। তো এখনো কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের উপস্থিতি রয়েছে শাহবাগে। তো আমরা যদি একজনের সাথে কথা বলি, আজকে তো আপনারা মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সেখানে আলোচনা হয়েছে, তো আপনারা তারপরও কি সিদ্ধান্ত নিলেন? ধন্যবাদ আপনাদের। আজকে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, আলোচনা হয়েছিল, আপনারা সবাই উপলব্ধি আছেন, সবাই অবগত আছে 6531 জন শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। 19 সার্কুলার মোতাবেক আমরা লিখিত পরীক্ষা দিয়েছি, ভাইভা দিয়েছি, দেন চূড়ান্তভাবে সুপারিশ হয়েছি। 24 গণ অভ্যুত্থান যুদ্ধের আগে কিন্তু আমাদের রেজাল্ট কমপ্লিট ছিল। আপনাদের আলোচনার পরে আপনার পরবর্তী কর্মসূচি কি দিলেন? আলোচনার পরে পরবর্তী কর্মসূচি হচ্ছে যতক্ষণ অবধি আমাদের নিয়োগপত্র 6531 জন শিক্ষকের নিয়োগপত্র ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ অবধি এই আন্দোলন চলবে চলবে চলবে, আমরা মাঠ ত্যাগ করব না। তারা কিন্তু বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথে অবস্থান নেবে এবং তারা বলছেন তাদের যে দাবিটি সেটি কিন্তু তাদের যৌক্তিক দাবি হিসেবে তারা এখানে এসেছেন। তারা কিন্তু চান যে তাদের যে অধিকার সেটি কিন্তু তারা ফিরে পেতে এবং আজকে যে আলোচনাটি হয়েছে মন্ত্রণালয়ের সাথে সেটি তারা আসলে প্রত্যাখ্যান করেছেন এবং আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছে। তো আমার কাছে শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। দেখছেন সংবাদ সন্ধ্যা।